আর কয়েকদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নিজের পছন্দসই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। বিষয়টি স্পষ্ট যে বাইডেন প্রশাসনকে হটাতে ব্যাপক রদবদল করবেন তিনি। বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে এবং রাজনৈতিক গতিপথটা। তুমি এত নিজেরে সৎ দাবি করো, তুমি নিজেরে এত ভালো দাবি করো, তোমার এপিএস কাউসার ছিল না? তোমার আড্ডা কই কই ছিল রাতের বেলা জানি না আমরা? তুমি কোন ডিস্কোতে যায় নাস্তা জানি না আমরা? সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন। হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আর কয়েকদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নিজের পছন্দসই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। বিষয়টি স্পষ্ট যে বাইডেন প্রশাসনকে হটাতে ব্যাপক রদবদল করবেন তিনি। এদিকে মার্কিন মুলুকে ক্ষমতার পালা বদলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই রোববার ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন। ভারতের গণমাধ্যমের সূত্রে জানা গেছে অজিত ডোভালের সঙ্গে সুলিভানের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারতের একটি সরকারি সূত্রের বরাতে আনন্দবাজার জানায় বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি এই দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনায় আসছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও। আনন্দবাজার তাদের প্রতিবেদনে আরও জানায় আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা ইতোমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে পড়েছেন ট্রাম্প ফিরে আসায়। পত্রিকাটি আরও জানায় গত সেপ্টেম্বরে ডক্টর ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণ সম্পর্ক মধুর নয়। এর আগে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটন গিয়েছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সূত্রের খবর, প্রথম সাক্ষাতেই ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ট্রাম্প প্রশ্ন ছুড়েছিলেন ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়। তিনি শুনেছেন ডক্টর ইউনূস তাকে হারাতে চাঁদা দিয়েছিলেন। এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে ভারতের সুরে সুর মিলিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে এবং রাজনৈতিক গতিপথটা অন্যদিকে মন নিচ্ছে। এই জন্য প্রথমে আমি বিএনপিকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কারণ বিএনপি এই জিনিসটা রিয়ালাইজ করতে অনেক সময় লেগেছে। বাট বিএনপি এটি বুঝেছে সবশেষে যে সুৎখুর মহাজন ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, ক্ষমতায় থাকতে চান এবং বিএনপিকে বিশেষ করে তারেক রহমানকে মাইনাস করতে চান, বেগম খালেদা জিয়াকে মাইনাস করে নতুন রাজনৈতিক দল করে সেই আগের ফর্মুলা 111-এর মতো -2 করে ওরা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এই জিনিসটি বিএনপি সবশেষে বুঝেছে
এবং জামাত যে বাংলাদেশের রাজনীতিতে একটি সাপ, সেটি বিএনপি বুঝতে পেরেছে। সেজন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। আর পার্টিকুলারলি রিজভিকে ধন্যবাদ জানাইতে হয় যে রিজভি সরাসরি বলেছে যে কারা রক কাটে, কারা গলা কাটে, কারা খুর পাটি, জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। এই জন্য রিজভিকেও ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে রাজনীতির প্রেক্ষাপটে এখন মনে হচ্ছে রাজনীতিটা মন নিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আবার সেই 111 মতো বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো গণতন্ত্র উদ্ধারে, গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করবে, এটি আপাতত মনে হচ্ছে। কারণ এই যে চক্র, এই চক্র শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য কিন্তু গণভবনে হামলা করে নাই, শেখ হাসিনার উপর বাসভবনে হামলা করে নাই, আওয়ামী লীগের উপরে হামলা করে নাই, আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করে নাই। এই চক্রটিও চেষ্টা করেছে অনেক বড় একটি চক্র, সুৎখোর মহাজনের মেটিকুলাস ডিজাইন একটি প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইনুস কাজ করেছে। আর সেকেন্ডলি সে সামাজিক ব্যবসা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য সেই কাজটি করেছে। এটি সব দিন শেষে সুৎখোর মহাজন ইনুসের এই পরিকল্পনা বিএনপি বুঝতে পেরেছে, রিজভিরা বুঝতে পেরেছে, ফখরুল সাহেবরা বুঝতে পেরেছেন। এই জন্য তাদেরকেও ধন্যবাদ। এটা দিন শেষে ওনারা বুঝতে পেরেছেন। কারণ এই বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আর প্রত্যেকটা দেশে একটা বিরোধী দল লাগে, আর সেই বিরোধী দল হিসাবে বিএনপি ছিল, বিএনপির মাঠে একটা অবস্থান আছে। তাই আমরা বিএনপিকে বলবো, আসুন আওয়ামী লীগের নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করি। আর ইদানিংকালে একটি জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের যেই কতিপয় সমন্বয়কারী সন্ত্রাসী, পুলিশ হত্যাকারী, ছাত্র জনতা হত্যাকারী সমন্বয়করা বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলে, বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, ওরা বাংলাদেশের পতাকা মানে না, ওরা বাংলাদেশের স্বাধীনতা মানে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওরা কিন্তু আবার সেই পতাকা মাথার মধ্যে দিয়ে শহীদ মিনারে মিটিং মিছিলে যায়। সো আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, মাহফুজদেরকে বলবো যে তোদের মতো কুলাঙ্গার, তোদের মতো বেঈমান, তোদের মতো মুনাফেক এই বাংলাদেশে আর জন্ম হয় নাই। আর তোদের যে বিচার হবে এই বাংলাদেশের মাটিতে, এই বিচার পুরা এমন ভাবে তোদের বিচার হবে তারা বিশ্ববাসী দেখবে। তোদের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, তাহলে তোরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস না করে, ৭১কে বিশ্বাস না করে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করে, বঙ্গবন্ধুকে বিশ্বাস না করে তারা কিভাবে মাথার মধ্যে সেই পতাকা লাগিয়ে তারা শহীদ মিনারে যাস? তোদের ন্যূনতম পরিমাণ লজ্জা তোদের নেই। তারা হচ্ছে যে পাকিস্তানের যে রেখে যাওয়া ৭১ সালে পাকিস্তানের তো ৭১ সালে আমাদের মা বোনদের দর্শন করেছে। আর তোদের মনে হয় যে তোদের দাদিদেরকে সাথে থেকে যেই বীজটা রেখে দিয়েছে সেই যারও সন্তান হচ্ছে তোরা। আর যেই জন্য তোরা পাকিস্তানের মায়া, পাকিস্তানের মমতা, পাকিস্তানের অখণ্ডতা তোরা বলতে পারিস না। বাট তোদের স্থান বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে, একজন মুক্তিযোদ্ধার আদর্শিক সন্তান বেঁচে থাকতে তোদের সেই খায়েশ কখনো পূরণ হবে না। আর আরেকজন পিনাকি, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে সে সহ্য করতে পারে না, অশ্রাব্য ভাষায় গালাগালি করে। তাকে শুধু বলবো যে তুমি যদি পাকিস্তানের বংশধর হয়ে থাকো, ১৯৭১ সালে যদি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের যেই ইজ্জত লুণ্ঠন করেছিল, সেই ইজ্জত লুণ্ঠন করার ফলে দু একজন সন্তান সন্ততির জন্ম এই দেশে হয়েছে। আর সেই সন্তান যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের পাকিস্তানের প্রতি মায়া থাকবে। বাট আমরা কিন্তু একদম পাকিস্তান করে দিব, আমরা একদম পাকিস্তান করে দিব, যখন ধরবো একদম পাকিস্তান করে দিব।
এই বাংলাদেশে কোনো রাজাকারের, এই বাংলাদেশে কোনো পাকিস্তানের বংশধরের ঠাঁই হবে না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে। গতকালকে সিপিবি সমাবেশ করেছে, বাম দলগুলো আস্তে আস্তে কথা বলা শুরু করেছে, জাতীয় পার্টি কথা বলা শুরু করেছে, ইসলামিক দু একটি দল কথা বলা শুরু করেছে। ইনশাল্লাহ আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো যে, আমি বারবার বলি, এই জিনিসটি বারবার বলা ঠিক না, আবার বারবার বলি, কারণ অভিজ্ঞতা শেয়ার করতে হয়। 111-এর ঠিক আমরা এরকম একটি পরিস্থিতি আমরা ফেস করেছি। প্রথমে মনে হয়েছে একদম দুই নেত্রীকে শেষ করে দিব, শেখ হাসিনাকে শেষ করে দিবে, রাজনীতি করতে পারবে না। কিন্তু আমরা দৃঢ় ছিলাম, প্রতিজ্ঞ ছিলাম যে আসলে কিছুই করতে পারবে না। এই দেশের জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর লীগ, এরা যখন জেগে ওঠে তখন সকল অপশক্তি পালিয়ে যায়। এইবারও যে অবস্থাটি হয়েছে, যে মনে হচ্ছে যেন আমরা সবকিছু, বাংলাদেশ মুক্তিযুদ্ধের নাম নিশানা সবকিছু ধ্বংস করে দিবে, আসলে কিছুই করতে পারবে না। এই তো শুরু হয়ে গেছে। বিএনপি কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে ঐক্য করার জন্য ওদের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। তাই আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিশাল এক ঐক্য হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে রক্তে। এই ইনুস গংরা বাংলাদেশ থেকে বেসে যাবে, পালিয়ে যাবে। আবার সেই 111-এর মতো ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই সকলকে বলবো, এই পাকিস্তানিদের দোসর আসিফ নজরুল, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, পিনাকি সহ এদের এই বাংলাদেশে ইনশাল্লাহ এদের বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং চরম বিচার হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সবাই ভালো থাকবেন। ইস্পাত কঠিন, দৃঢ়, ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ এই বাংলাদেশ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই প্রেক্ষিতে আরো কয়েকটি ভিডিও পড়ে আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দৃঢ়বিসন্ধি তার মধ্যে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত, তিনি ভারতের দাবিদারি করছেন, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে, যেসব যুক্তি পক্ষ বিপক্ষ যুক্তির মধ্য দিয়ে দুটি ধারণা সম্পর্কে মানুষ যার যার অবস্থান নিতে পারে। এমন একটা অবস্থায় সেনাবাহিনী প্রধান রয়েছেন। যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, ডক্টর ইউনূসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন। এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি। নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে 43 মিনিটের বৈঠক বলি বা আলোচনা বলি, সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো, কি ধরনের কথাবার্তা হলো, নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কৌতূহল, প্রশ্ন। এই বিষয়ে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলেছি আপনাদের সামনে। এখন এই বিষয়ে আসলে আন্তঃবাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে ফরমালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কি ধরনের আলোচনা হলো তারা জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না। যাই হোক, 43 মিনিটে এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন, যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে, একটা হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না, ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা, অথবা খালেদা জিয়ার বা বিএনপির যে বর্তমান অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে সেই বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা। আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা, নানান ধরনের বিশৃঙ্খলা, সে বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার মাধ্যমে। এবং যে বিষয়টি খুব বড় আকারে আসছে, গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বাংলাদেশ সফর করে গেলেন, সেই সফরের মাঝখানে
কোনো ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিশ্রি নাকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটি ওপেন সিক্রেট করেছেন, কিন্তু কি কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই। এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেইগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন, এরকম বিষয় আলোচনা আসছে। আর যেটি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা, যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে, অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন। এর আগে রয়টার্সের কাছে তিনি নিজের যে মন্তব্য তুলে ধরেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেপ্টেম্বরে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। পরবর্তীতে গত বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে, সেখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায়, সেটিকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে 2025-এর ডিসেম্বরের মধ্যে কতটা দ্রুত নির্বাচন করা যায় সে বিষয়ে হয়তো তিনি আলোচনা করে থাকতে পারেন। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের বিষয়েও আলোচনা হয়েছে। এই ধরনের গুঞ্জন, এই ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি। বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সোমবার খালেদা জিয়ার, এবং -2 ফর্মুলা থেকে তিনি বিদেশে গেলে আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয়তা দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকার নেই, এই ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এখন বিষয় হচ্ছে যে এইগুলোর পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ সেটিকে কিন্তু বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এই ধরনের এটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার যেটি রাখা হয়েছে একটি রিপোর্টকে কেন্দ্র করে, এই বিষয়ে রিপোর্টটি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে। ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই প্রাক্তনী বা সাবেক শিক্ষার্থী বা ছাত্র একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত। খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আনন্দবাজারের রিপোর্টের মাধ্যমে ভারতের পক্ষ থেকে। আবার এর আগে যেহেতু প্রথম আলোর সঙ্গে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রথম আলোতে, সেখানে ভারত প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের স্বার্থে একে অপরকে প্রয়োজন। সেটিকে কেন্দ্র করে আবার হিন্দুস্তান টাইমস যেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে তাদের একটি রিপোর্টে, সেখানে বলা হচ্ছে যে বুধবার বাংলাদেশে একটি নেতৃস্থানীয় বাংলা পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকারে ভারতে হাসিনার উপস্থিতি এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের কথা বলা হয়নি। আসলে প্রথম আলোর এই সাক্ষাৎকারে সেনাপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। যেহেতু কোনো মন্তব্য করেননি, এটা নিয়ে আবার হিন্দুস্তান টাইমস কিভাবে তাদের মন করে ব্যাখ্যা দিচ্ছেন এটি আমরা ঠিক বুঝতে পারছি না। সেখানে দুই দেশের সম্পর্কে কথা বলেছেন, আগামী দিনে ন্যায্যতা ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ধারিত হবে এই বিষয়ে কথা বলেছেন। বদ্ধ কথা, সেনাপ্রধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার ব্যক্তিগত মতামত যেটি, যে বিষয়গুলো আলোচনায় এসেছে, নানান বিষয়ে গুঞ্জন চলছে, তার কোনোটি আমি নেগেটিভলি নিতে চাই না। অবশ্যই সবকটি আমি ইতিবাচকভাবে নিতে চাই। এবং প্রথমেই বলছিলাম যে জামাতের বা হিজবুত তাহরির পক্ষে সেনাপ্রধান কাজ করছেন, এরকম একটি মতবাদ দাঁড়িয়েছে। কেন এরকমটা মনে করা হয়? 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন সাংবাদিকদের সামনে তিনি যে কথাবার্তাগুলো বলছিলেন নিজের অবস্থানের কথা তুলে ধরে, সেখানে প্রশ্ন ছিল যে সেনানিবাসের বৈঠকে কোন কোন দল অবস্থান নিয়েছে, তার মুখ থেকে জামাতের প্রসঙ্গে প্রথমে বেরিয়ে এসেছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। আরো নানান বিষয়ে তাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সেনাবাহিনীর কারণেই তাকে পালাতে হয়েছে এরকম ধারণা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে,
সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক রংচং দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছেন, স্বাধীনতা বিরোধী পরিবার তার জন্ম। আবার যদি বলা হচ্ছে যে ভারতের দাবিদারি করছেন, সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে অবস্থান, আমরা অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে তার যে প্রচেষ্টা, সেটিকে আবার ভালো চোখে অনেকে নিচ্ছে না। এবং দ্রুত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। দ্রুত নির্বাচনের বিরোধী যারা, তারা আবার এটি প্রচার করার চেষ্টা করছেন তিনি ভারতের দাবিদার। যেটিই হোক, এই মতবাদের পক্ষে বিপক্ষে আমি আপাতত কোনো ব্যাখ্যা দিচ্ছি না। তবে খালেদা জিয়ার সঙ্গে তার যে বৈঠক, এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি। এবং যে আলোচনাই হোক, আমার বিশ্বাস, আমার সমীকরণ, ইকুয়েশন, ফোরকাস্টিং যাই বলুন না কেন, সেটি হচ্ছে যে আলোচনা হয়েছে নিঃসন্দেহে দেশের ভালোর জন্য আলোচনা হয়েছে। এবং নানান সমীকরণ থেকে আমি পরবর্তী দিনে জানানোর চেষ্টা করবো নিশ্চয়ই সেনাপ্রধান আসলে কোন দিকে রয়েছেন। এখনো পর্যন্ত তুমি এত নিজেরে সৎ দাবি করো, তুমি নিজেরে এত ভালো দাবি করো, তোমার এপিএস কাউসার ছিল না? তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা? তুমি কোন ডিস্কোতে যায় নাস্তা জানি না আমরা? তুমি কই কি কইরে বেড়াইতে আমরা জানি না? হ্যাঁ, এইগুলা জাতির সামনে বলায় না। হ্যাঁ, তুমি 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 হ্যাঁ, তোমার ওই চকচকা চেহারা দেখে, তোমার কিছুদিনের অ্যাক্টিভিটিস দেখে আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম। কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম, আমি প্রতিবাদ করছি। সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি, ঝকা শুনছি। হ্যাঁ, ওনাকে ধমক দিছে, তারপরেও মুখ বুঝেছিলাম। এবং শুধু একজনের বলছিলাম যে 10 বছর পরে হলেও সোহেল তাজের আসল রূপ আপনারা দেখবেন। সোহেল তাজের রূপ কিন্তু বের হয়েছে, এইটাই সোহেল তাজের রূপ। হ্যাঁ, জামাত কখনো স্বাধীনতার সপক্ষের হয় না, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু ধাবিত হয়ে যায়। কাজেই সোহেল তাজ হচ্ছে আলেমের ঘরে জালেম। একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম। তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন। তাজউদ্দিন সাহেবকে যদি আলেম ধরা হয়, সোহেল তাজ একটা জালেম। আলেমের ঘরে জালেমের পয়দা হয়েছে। কয়দিন আগে তার আর এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টাভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো। তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে তাজউদ্দিন সাহেবের কন্যা, এটা কি, তখন মানুষ একটা ঝাঁকি খেলো, তাজউদ্দিন আহমেদের কন্যা এরকম করলো। তখন কিছু কিছু সুশীল বললো এইটা তাজউদ্দিন আহমেদের কন্যা না, এটা তাজউদ্দিন আহমেদের ওয়াইফ, ওনার আগের ঘরের সন্তান। মাইনে নিলাম তাজউদ্দিন আহমেদের রক্ত না, তাহলে সোহেল তাজ কার রক্ত? আমার তো সোহেল তাজের এই সমস্ত আচার আচরণে, এই সমস্ত কথাবার্তায় আমার কাছে এখন সন্দেহ হইতেছে সোহেল তাজও মনে হয় তাজউদ্দিন আহমেদের ওরসজাত সন্তান না। কারণ শিমুল হোসেন রিমি গাজীপুরের এমপি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। উনি তো কোনোদিন বঙ্গবন্ধুরে নিয়ে, শেখ হাসিনারে নিয়ে এরকম ফালতু প্রলাপ বকে নাই। তাইলে ঘটনা দুইটা, হয় আলেমের ঘরের জালেম হইল সোহেল তাজ, অথবা সোহেল তাজ জননেতা তাজউদ্দিনের ওরসজাত সন্তান নয়। ওরসজাত সন্তান হইলে বঙ্গবন্ধুরে নিয়ে, বঙ্গবন্ধুর কন্যারে নিয়ে আওয়ামী লীগ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার তার মধ্যে থেকে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।